ওয়েলকাম টু বিদ্যাপীঠ বাই পার্থ। বিদ্যাপীঠ বাই পার্থতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আরও 25টা প্রশ্ন নিয়ে চলে এসেছি এসএসসি জিডি দ্বারা, যারা 2026-এ তোমরা পরীক্ষা দেবে তাদের জন্য। অবশ্যই এই 25টা প্রশ্ন তোমাদের জানা চাই, যদি না জানো কিন্তু তাহলে তোমরা হয়তো অনেকটা পিছিয়ে আছো। তো চলো আজকে 25টা প্রশ্ন দেখা যাক, এবং 25টা প্রশ্নের মধ্যে অবশ্যই কিন্তু 100% কমন আসবেই আসবে। 25টা আসবে না তো এখান থেকে 2-3টা অবশ্যই কমন আসবেই আসবে। তো আমাদের এই এসএসসি জিডি 2026-এ তোমাদের যে 27 তারিখ থেকে যে পরীক্ষাটা, তো 27 তারিখ পরীক্ষা পর্যন্ত তোমাদের আমি জিকের ক্লাস করাবো, ঠিক আছে, রিভিশন ক্লাস। তো এখানে তোমরা অবশ্যই কিন্তু ক্লাসগুলো ফুল দেখবে, দেখলে তোমরা সমস্ত কিছু বুঝতে পারবে এবং কোথা থেকে প্রশ্ন আসে বুঝতে পারবে, ঠিক আছে। তো চলো শুরু করা যাক তাহলে। দেখো আজকের প্রথম প্রশ্ন, দেখো ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? ঠিক আছে, ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? এ গিয়াসুদ্দিন বলবন, বি ইলতুৎমিশ, সি সমুদ্রগুপ্ত, ডি কুতুবুদ্দিন আইবক। বলো সঠিক অ্যান্সার কী হবে? বলো তো ভারত তাহলে ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? ভারতের নেপোলিয়ন কিন্তু বলা হয় কাকে? সমুদ্রগুপ্তকে, ঠিক আছে। মনে রাখবে যে সমুদ্রগুপ্তকে কিন্তু আরও অনেকগুলো নামে ডাকা হতো, ঠিক আছে। যেমন ওনার উপাধি ছিল, এগুলো কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে। উপাধি কি ছিল একটু মনে রেখে দেবে। উপাধি ছিল বলতো কি? কবিরাজ। পরীক্ষায় আসে যে কবিরাজ কার উপাধি? কবিরাজ কিন্তু সমুদ্রগুপ্তের উপাধি, ঠিক আছে। অশ্বমেধ পরাক্রমণ, ঠিক আছে, অশ্বমেধ পরাক্রমণ, পরাক্রম, ঠিক আছে। এই দুটো হচ্ছে তার কি, তার হচ্ছে উপাধি। এছাড়াও কিন্তু লিচ্ছ বিদ্রোহিতা নামেও পরিচিত, মনে রেখে দেবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন দেখা যাক। দেখো দ্বিতীয় নম্বর প্রশ্ন, যে মৌলিক অধিকার থেকে সম্পত্তির অধিকার বিলুপ্ত হওয়া হয়েছিল কত সালে? মানে মৌলিক অধিকার থেকে সম্পত্তির অধিকারকে কত সালে বাদ দেওয়া হয়েছিল? 1942 সালে, 1978 সালে, 1951 সালে, 1976 সালে। দেখো মনে রাখবে, আগে কিন্তু আমাদের মৌলিক অধিকার ছিল, মৌলিক অধিকার ছিল, মৌলিক অধিকার ছিল আগে কিন্তু 7টা, ঠিক আছে। কিন্তু 44তম সংশোধনীর মাধ্যমে, মানে সংবিধান সংশোধনীর মাধ্যমে, মানে সম্পত্তির অধিকারকে, ঠিক আছে, সম্পত্তির অধিকারকে বাদ দিয়ে দেয়। মনে রাখবে এটা, বাদ দেয়া হয়, বাদ দেওয়া হয়, ঠিক আছে। তো এই 44তম সংবিধান সংশোধনটা কত সালে হয়েছিল? না 1978 সালে হয়েছিল, ঠিক আছে, মনে রাখবে। আচ্ছা বর্তমানে বলে দেই, বর্তমানে মৌলিক সংখ্যা কটা? বর্তমানে 6টা আছে মৌলিক কর্তব্য, ঠিক আছে। কটা আছে? 6টা। আগে ছিল 7টা, 1978 সালে বাদ দিয়ে বর্তমানে 6টা মৌলিক কর্তব্য আছে। আচ্ছা 3 নম্বর প্রশ্ন দেখো, আলাই দরওয়াজা কে নির্মাণ করেন? এ কুতুবুদ্দিন আইবক, বি ইলতুৎমিশ, সি আলাউদ্দিন খলজি, ডি ফিরোজ শাহ তুগলুক। বলো আলাই দরওয়াজা কে নির্মাণ করেছিলেন? আলাই দরওয়াজা নির্মাণ করেছিলেন কিন্তু আলাউদ্দিন খলজি, ঠিক আছে, বা খিলজি, মনে রেখে দেবে। এবং মনে রাখবে আলাউদ্দিন খলজির এক সেনাপতির নাম, প্রশ্ন কিন্তু চলে আসে যে আলাউদ্দিন খিলজির সেনাপতির নাম কি? বলো তো কে? না মালিক কাফুর, মালিক কাফুর। তাহলে প্রশ্ন যদি আসে যে মালিক কাফুর কার সেনা, মানে কার সেনাপতি? আলাউদ্দিন খিলজির। মনে রাখবে এই মালিক কাফুরকে নিয়ে কিন্তু উনি দক্ষিণ ভারতের জয়ের স্বপ্ন দেখতেন, দক্ষিণ ভারতের জয়, ঠিক আছে, দক্ষিণ ভারতের জয়ের স্বপ্ন দেখতেন কিন্তু এই মালিক কাফুরকে নিয়ে। মানে ও ভাবছে যে সেনাপতি মালিক কাফুরকে নিয়ে আমরা দক্ষিণ ভারতে অভিযান করব, কিন্তু অভিযান করেও ছিলেন, ঠিক আছে। চলো এখান থেকে আরও কিছু জানার আছে, তোরা আমরা একটা নেক্সট কোশ্চিন রেখেছি, তো সেই কোশ্চিন আমরা জেনে নেবো সেটা, ঠিক আছে। দেখো 4 নম্বর প্রশ্ন, ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটি কার লেখা? ইন্ডিয়ান্স উইন্স ফ্রিডম বইটি কার লেখা? মৌলানা আবুল কালাম আজাদ, সর্দার বল্লভভাই প্যাটেল, গোবিন্দ বল্লভ পন্থ, এপিজে আব্দুল কালাম। সঠিক অ্যান্সার কি হবে?
দেখো এক্ষেত্রে কিন্তু সঠিক অ্যান্সার মৌলানা আবুল কালাম আজাদ। এখান থেকে একটু মনে রাখবে, এই মৌলানা আবুল কালাম আজাদ কিন্তু ভারতবর্ষের কে ছিল বলো তো? ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী ছিল। ঠিক আছে, ভারতবর্ষের প্রথম কিন্তু শিক্ষামন্ত্রী ছিল কে? এই মৌলানা আবুল কালাম আজাদ। এটা কিন্তু আসে পরীক্ষা অনেকবার, তাই মনে রেখে দেবে। 6 নম্বর প্রশ্ন দেখো, নিম্নের কোনটি ভারতের প্রথম ন্যাশনাল পার্ক? এ হেমিস ন্যাশনাল পার্ক, বি জিমস করবেট ন্যাশনাল পার্ক, গির ন্যাশনাল পার্ক, না কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক? সঠিক অ্যান্সার কী হবে অবশ্যই জানাবে। দেখো ভারতবর্ষের প্রথম ন্যাশনাল পার্কের নাম যদি বলা হয়, তখন সঠিক অ্যান্সার কিন্তু জিম করবেট ন্যাশনাল পার্ক। জিম করবেট ন্যাশনাল পার্ক হচ্ছে ভারতবর্ষের প্রথম ন্যাশনাল পার্ক। এটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত কিন্তু উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড, ঠিক আছে, উত্তরাখণ্ড যেটা, তো এই উত্তরাখণ্ডে কিন্তু আমাদের এটা অবস্থিত। ঠিক আছে, চলো দেখা যাক এক একে। যেমন হেমিস পার্কটা কোথায় আছে? হেমিসটা কিন্তু লাদাখ, লাদাখে রয়েছে। গির ন্যাশনাল পার্কটা মনে রাখবে গুজরাটে। আচ্ছা, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কটা মনে রাখবে আসাম। ঠিক আছে, তো অবশ্যই কিন্তু চলে আসে যে কাজিরাঙ্গা পার্ক কোথায় রয়েছে, গির ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে, হিমস ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে, এখান থেকে প্রশ্ন আসে, তাই এখান থেকে এগুলো জেনে রাখবে। ঠিক আছে, 7 নম্বর প্রশ্ন দেখো, শৈলক্ষেপ বৃষ্টিপাত পাহাড়ের পর্বতের কোন ঢালে হয়? এ অনুবাদ ঢাল, বি প্রতিবাদ ঢাল, সি উভয় সঠিক, না ডি উপরে কোনোটিই নয়? দেখো এই দুটো তো অপশন অবশ্যই হবে না। ঠিক আছে, আমরা সব ছোটোবেলা থেকে পড়ে এসেছি যে শৈলক্ষেপ বৃষ্টিপাত কিন্তু একটা পাহাড়ের ঢালে হয়। ঠিক আছে, যদি এটা পাহাড় একটা ঢালে হয়, এক কোন ঢালে? না এটা প্রতিবাদ ঢালে। মনে রাখবে যে প্রতিবাদ ঢালে শৈলক্ষেপ বৃষ্টিপাত হয়। ঠিক আছে, ওকে। আচ্ছা, আর অনুবাদ ঢাল কি হয়? অনুবাদ ঢাল হচ্ছে বৃষ্টি ছায়া অঞ্চল তৈরি হয়। বৃষ্টি ছায়া, বৃষ্টি ছায়া অঞ্চল কিন্তু অনুবাদ ঢালে কিন্তু তৈরি হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে একটু নাম্বারের গন্ডগোল ছিল। মনোজ বদারি প্রথা কে প্রচলন করেছিলেন? এ শাহজাহান, বি শেরশাহ, সি আকবর, ডি জাহাঙ্গীর? এই মানস বদারি কথার অর্থ কি আমরা আগে জেনে নেব, এটা অর্থ কি, তারপরে জানছি কে। এর এই কথাটা অর্থ হলো পদমর্যাদা। ঠিক আছে, কি বললাম? পদমর্যাদা। তো অবশ্যই কিন্তু মনে রাখবে পদমর্যাদা হচ্ছে মনসবদারি কথার অর্থ। এটা চালু করেছিল মনে রাখবে আকবর। আকবর কিন্তু এই মনসবদারিটা কথাটা চালু করেছিল। ঠিক আছে, আচ্ছা চলো 8 নম্বর প্রশ্ন দেখো, শব্দের বেগ সব থেকে বেশি কোথায়? বলো, শব্দের বেগ সবচেয়ে বেশি কোথায় হয়? কঠিনে, তরলে, শূন্যস্থানে, না গ্যাসে? অবশ্যই কিন্তু শব্দের বেগ সব থেকে যদি বেশি হয়ে থাকে সেটা কিন্তু কঠিন হয়ে থাকে। ঠিক আছে, এক্ষেত্রে সঠিক অ্যান্সার কঠিন হয়ে যাবে। 9 নম্বর প্রশ্ন দেখো, কফি উৎপাদনে ভারতের প্রথম স্থান অধিকারকারী রাজ্য হলো? এ অসম, তামিলনাড়ু, কর্ণাটক, না পশ্চিমবঙ্গ? বলো কোথায় সবচেয়ে বেশি কফি উৎপাদন হয়? দেখো কফি উৎপাদন যদি বলা হয়, কফি উৎপাদনের কথা প্রথম বললে কিন্তু অবশ্যই কর্ণাটক হবে সঠিক অ্যান্সার। আর মনে রাখবে চা উৎপাদনে কিন্তু আসাম। ঠিক আছে, চা উৎপাদন প্রথম কে? আসাম। ঠিক আছে, আচ্ছা 10 নম্বর প্রশ্ন দেখো, কলকাতা হাইকোর্ট কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? কলকাতা হাইকোর্ট আমরা জানি সবচেয়ে ভারতবর্ষের প্রাচীনতম হাইকোর্টের মধ্যে পড়ে একটা। কলকাতা হাইকোর্ট সেটা কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? 1774, 1862, 1857, 1762? বলো সঠিক অ্যান্সার কী হবে? দেখো কলকাতা হাইকোর্ট সবচেয়ে প্রাচীনতম হাইকোর্ট, যেটা 1762 সালে হয়েছিল। ঠিক আছে, আচ্ছা মনে রেখে দেবে এই হাইকোর্টের প্রথম বিচারপতি কে ছিল? প্রথম বিচারপতি, প্রথম বিচারপতির নাম কি ছিল বলো তো? না স্যার বার্নস পিকক। ঠিক আছে, স্যার বার্নস পিকক ছিল কলকাতা হাইকোর্টের প্রথম বিচারপতি। ওকে, 10 সালা বন্দোবস্ত কবে চালু হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 10 সালা বন্দোবস্ত কবে চালু হয়েছিল? 1793, 1790, 1772, 1777? সঠিক অ্যান্সার কী হবে? 1790 সালে কিন্তু 10 সালা বন্দোবস্ত চালু হয়েছিল। কে করেছিল? পরীক্ষায় কিন্তু অনেকবার প্রশ্ন এসেছে যে 10 সালা বন্দোবস্ত কে চালু করেছিল। মনে রাখবে লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্ন সরি, লর্ড
ওয়ালিস, ঠিক আছে, লর্ড কর্নওয়ালিস কিন্তু 10 সালা বন্দোবস্ত 1790 সালে চালু করেছিল। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখা যাক। কে পেনিসিলিন আবিষ্কার করেন? বলো। জি জোসেফ, এ পাস্কল, এ ফ্লেমিং, এ রবার্ট। কি হবে সঠিক অ্যান্সার? অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। মনে রাখবে এই পেনিসিলিন আবিষ্কার করেছিলেন স্যার আলেকজান্ডার ফ্লেমিং। ঠিক আছে, অর্থাৎ অপশন সি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। অপশন সি সঠিক অ্যান্সার, এ ফ্লেমিং বা আলেকজান্ডার ফ্লেমিং। তিনি কত সালে এটা করেছিল অবশ্যই কিন্তু একবার মনে রাখা উচিত আমাদের। তিনি মনে রাখবে 1928, 1928 সালে প্রথম তিনি এই পেনিসিলিন আবিষ্কার করেছিলেন। ওকে। আচ্ছা, 13 নম্বর প্রশ্ন দেখো, ভারতের মৌসুমী বায়ু প্রত্যাবর্তন ঘটে কোন সময়? শরৎকালে, বসন্তকালে, শীতকালে না বর্ষাকালে? সঠিক অ্যান্সার কি হবে? মৌসুমী বায়ু কখন প্রত্যাবর্তন ঘটে? অবশ্যই কিন্তু এটা হবে কি বলতো, শরৎকাল। ঠিক আছে, শরৎকাল মানে এটা কোন সময় বলতে চাইছে? মনে রাখবে এই সময়টা যেটা হচ্ছে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি। ঠিক আছে, সেপ্টেম্বর, সেপ্টেম্বরের মাঝামাঝি। আর মনে রাখবে মৌসুমী বায়ু যখন প্রত্যাবর্তন ঘটে তখন কিন্তু তামিলনাড়ু অঞ্চলে তামিলনাড়ু একটা অঞ্চল আছে, তামিলনাড়ুর করমণ্ডল বলে উপকূল একটা জানি আমরা, করমণ্ডল। এই করমণ্ডল উপকূলে কিন্তু দুবার বৃষ্টিপাত হয়, মনে রেখে দেবে একটু, অনেকবার পরীক্ষায় এসছে, 2বার বৃষ্টিপাত হয়। করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয়। তখন ওই প্রত্যাবর্তনের সময় কিন্তু মানে যখন বংশী বায়ুটা ঢুকছে তখনও কিন্তু বৃষ্টিপাত ঘটায়, আবার যখন ফিরে আসে তখনও এই অঞ্চলে বৃষ্টিপাত ঘটায়। এই জন্যই করমণ্ডল অঞ্চলে কিন্তু বছরে দুবার বৃষ্টিপাত হয়ে থাকে। ঠিক আছে, 14 নম্বর প্রশ্ন দেখো, ভারতের সাংবিধানিক প্রধান কে? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি না জনগণ? ভারতের যে সাংবিধানিক প্রধান কে হয় না, ভারতের সাংবিধানিক প্রধান কিন্তু মনে রাখবে রাষ্ট্রপতি। ঠিক আছে, রাষ্ট্রপতি কিন্তু ভারতের সাংবিধানিক প্রধান। আর একটা কথা মনে রাখবে, ভারতের প্রথম নাগরিক কে বলতো? ভারতের প্রথম নাগরিক হিসেবে ধরা হয় কাকে? প্রথম নাগরিক হলো কে? রাষ্ট্রপতি। মনে রেখে দেবে, রাষ্ট্রপতি। প্রথম নাগরিক কিন্তু রাষ্ট্রপতি। ওকে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, সুলতানি যুগে স্থায়ী সেনাবাহিনী কে তৈরি করেছিল? ইলতুৎমিশ, মোহাম্মদ বিন তুগলক, আলাউদ্দিন খিলজি না সিকন্দর লোধি? বলো সঠিক অ্যান্সার কি হবে? সুলতানি যুগের কে যে তিনি স্থায়ী সেনাবাহিনী তৈরি করেছিল, বলো তো সঠিক অ্যান্সার। মনে রাখবে কিন্তু এখানে আলাউদ্দিন খিলজি। ঠিক আছে, আলাউদ্দিন খিলজি কিন্তু তিনি একটা স্থায়ী সেনাবাহিনী তৈরি করেছিলেন। এবং এই স্থায়ী সেনাবাহিনীদের মানে যাতে ওরা কারচুপি না করতে পারে তার জন্য একটা মনে রাখবে দাগ ও হুলিয়া, দাগ ও হুলিয়া প্রথা চালু করেছিল। তো পরীক্ষায় কিন্তু অনেকবার প্রশ্ন আসে যে দাগ ও হুলিয়া প্রথা কে চালু করেছিল? মনে রাখবে আলাউদ্দিন খিলজি। ঠিক আছে, দেখো এর আগের যে মানে আমি 2 নম্বর কোশ্চেনে হয়তো বলে এসেছি যে আলাউদ্দিন খিলজির সেনাপতির নাম কি। তোমরা কিন্তু অবশ্যই এটা কমেন্ট করে জানো, আমি বলে এসেছি যে সেনাপতির নাম কি, সেনাপতি কে ছিলেন আলাউদ্দিন খিলজি, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আচ্ছা দেখো, ভারতের সেতার ওস্তাদ, এটা ওস্তাদ হবে না, ওস্তাদ, হ্যাঁ, হিসেবে কে পরিচিত? মানে সেতার বাদক হিসেবে কে পরিচিত? মহর্ষি পতঞ্জলি, পণ্ডিত রবিশঙ্কর, সিতারা দেবী না ওস্তাদ বিসমিল্লাহ খান? বলো কি হবে? অবশ্যই কিন্তু যদি সেতার বাদক বলা হয় তাকে কিন্তু পণ্ডিত রবিশঙ্কর হচ্ছে সেতার বাদকের সঙ্গে যুক্ত। ঠিক আছে, আর সিতারা দেবী কিন্তু কত্থক, কত্থক যে নৃত্য হয় না, কত্থক নৃত্য, তো তার সঙ্গে যুক্ত। এবার একটা হোমওয়ার্ক দিয়ে রাখছি, বলবে যে কত্থক নৃত্য কোথাকার নৃত্য? কোথাকার নৃত্য? ঠিক আছে, আর ওস্তাদ বিসমিল্লাহ খান কিন্তু সানাই বাদক। কি বললাম? সানাই, সানাই বাদক, মনে রাখবে। আর ইনি হচ্ছে যোগের সঙ্গে যুক্ত, যোগ ব্যায়াম, পতঞ্জলি আমরা নাম শুনেছি, এর সঙ্গে যুক্ত। ঠিক আছে। আচ্ছা, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় নাবার্ড প্রতিষ্ঠা হয়েছিল? এ তৃতীয়, বি পঞ্চম, সি চতুর্থ, ডি ষষ্ঠ?
দেখো এর আগে আমি কিন্তু একটা তোমাদের এসএসসি জিডিরই ক্লাস করিয়েছি, সেই ক্লাসটা অবশ্যই তোমরা দেখবে। সেখানে কিন্তু পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে অনেক ডিটেলসে আলোচনা করা আছে, ঠিক আছে? অবশ্যই তোমরা সেটা ভিডিওটা দেখে নেবে। আচ্ছা, মনে রাখবে নাবার্ড, নাবার্ডের ফুল ফর্ম কি? প্রচুর পরিমাণে প্রশ্ন আসে এখান থেকে। নাবার্ডের ফুল ফর্ম, নাবার্ডের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, ঠিক আছে? মনে রাখবে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। এর সদর দপ্তর কোথায়? এর সদর দপ্তর হচ্ছে মুম্বাই। মুম্বাই মহারাষ্ট্রের সদর দপ্তর ছিল, ঠিক আছে? আর এটা কিন্তু ষষ্ঠ পরিকল্পনা, মানে পঞ্চবার্ষিকী পরিকল্পনার ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় গঠন করা হয়েছিল, ঠিক আছে? আচ্ছা, এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে গঠন করা হয়, তখন তৎকালীন মানে প্রধানমন্ত্রী কে ছিল, সেটা কিন্তু আমি এর আগের ভিডিওতে অনেকবার করে আলোচনা করেছি, সেই ভিডিওটা অবশ্যই দেখে আসো। 18 নম্বর প্রশ্ন দেখো, সিন্ধু সভ্যতা কোন স্থানে বৃহৎ স্নানাগার রয়েছে? সিন্ধু সভ্যতা কোন স্থানে বৃহৎ স্নানাগারের চিহ্ন পাওয়া গিয়েছিল? মহেঞ্জোদারো, হরপ্পা, কালীবঙ্গান না লোথাল? ঠিক আছে, তোমরা যারা হিস্ট্রি থেকে ফুল মার্কস পেতে যাও, যা ধরো হিস্ট্রি থেকে যদি দুটো প্রশ্ন আসছে, আমি কিন্তু স্পেসিফিকভাবে অগ্নিবীর একটা ক্লাসে হিস্ট্রি ক্লাস করিয়ে রেখেছি, ঠিক আছে? হিস্ট্রির উপর আমি 4টা ক্লাস করিয়েছি, পুরো অল হিস্ট্রি। সেখান থেকে শুধু আমি এমসিকিউ আলোচনা করেছি টপিক ধরে। তো সেটা কিন্তু অবশ্যই দেখে আসবে। অগ্নিবীর নামে একটা অগ্নিবীর স্পেশাল ভিডিওতে 1 থেকে 4 নম্বর ভিডিও দেখবে, পুরো হিস্ট্রি কমপ্লিট হয়ে যাবে তোমাদের, ঠিক আছে? তো দেখো এই বৃহৎ স্নানাগার রয়েছে কিন্তু মহেঞ্জোদারোতে। বলো তো মহেঞ্জোদারো যে, এটা মহেঞ্জোদারো সভ্যতাটা যে কে আবিষ্কার করেছিল এবং কবে করেছিল? আমি এটা বলে দিচ্ছি, তোমরা হরপ্পাটা বলো কি হবে। দেখো এটা রাখালদাস বন্দ্যোপাধ্যায় করেছিল। রাখালদাস বন্দ্যোপাধ্যায় 1922 সালে আবিষ্কার করেছিল, ঠিক আছে? এবার তোমরা বলবে হরপ্পা শব্দের অর্থ কী এবং হরপ্পাটা কে আবিষ্কার করেছিল, কত সালে করেছিল? দেখো কালীবঙ্গানটা রাজস্থানে রয়েছে। কালীবঙ্গান শব্দের অর্থ কি? কালোবালা, কালোবালা কালীবঙ্গান শব্দের অর্থ। আচ্ছা, লোথালটা কি বলো তো? লোথাল একটা বন্দর নগরী, বন্দর নগরী। এবং এখান থেকে একটা প্রশ্ন আসে যে হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার বলা হয়। হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার বলা হয় লোথালকে, ঠিক আছে? 19 নম্বর প্রশ্ন দেখো, নিম্নে কে ছিলেন একমাত্র প্রধানমন্ত্রী যিনি আরবিআই এর গভর্নর ছিলেন? মানে কোন প্রধানমন্ত্রী যিনি আরবিআই এর গভর্নর ছিলেন? জওহরলাল নেহেরু, চৌধুরী চরণ সিং, লাল বাহাদুর শাস্ত্রী না মনমোহন সিং? তো অবশ্যই মনে রাখবে মনমোহন সিং হচ্ছে এমন একজন প্রধানমন্ত্রী যিনি আরবিআই, মানে আমাদের যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আছে, তার গভর্নর ছিলেন, ঠিক আছে? আচ্ছা, এই যে প্রধানমন্ত্রী বলছে, তাহলে এখানে একটা হোমওয়ার্ক দিলাম, যে বলো, অনেকবার আলোচনা করেছি ভিডিওতে, যে ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিল? ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে? আচ্ছা, নোটসগুলো যদি পেতে চাও অবশ্যই কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেল বিদ্যাপীঠ বাই পার্থতে জয়েন করো, ফ্রিতে পেয়ে যাবে নোটস সম্পূর্ণ, ঠিক আছে? আচ্ছা দেখো এখানে 20 নম্বর প্রশ্ন দেখছি, ভারতীয় পার্লামেন্টের দীর্ঘতম অধিবেশনের নাম কি? শীতকালীন অধিবেশন, বর্ষাকালীন অধিবেশন, বাজেট অধিবেশন, বা উপরে কোনোটি নয়, কোন অধিবেশন? দেখো পার্লামেন্টে 3টি অধিবেশন হয় আমরা জানি, টোটাল 3টি অধিবেশন, ঠিক আছে? তার মধ্যে সবচেয়ে দীর্ঘতম যদি অধিবেশন বলে সেটাকে বাজেট অধিবেশন, যেটা হয় ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত হয়, ঠিক আছে? বাজেট অধিবেশন এটা হচ্ছে দীর্ঘকালীন। আর সবচেয়ে মানে ক্ষুদ্রতম অধিবেশন হচ্ছে শীতকালীন হয়ে থাকে, এটা হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর বা নভেম্বর পর্যন্ত হয়। আর বর্ষাকালীন অধিবেশন, ঠিক আছে, বর্ষাকালীন অধিবেশনটা তোমার হয়ে থাকে ওই জুলাই সেপ্টেম্বর থেকে, ঠিক আছে?
জুলাই থেকে সেপ্টেম্বর এই কালীন হয়ে যায়। 3টে অধিবেশন মনে রাখবে। বাজেট অধিবেশনটা সবথেকে বড় অধিবেশন, শীতকালীনটা সবচেয়ে ক্ষুদ্রতম অধিবেশন। আচ্ছা 21 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় কোন শহরকে সিটি অফ ফেস্টিভ্যাল নামে পরিচিত? মানে ভারতীয় কোন শহর যাকে সিটি অফ ফেস্টিভ্যাল বলা হয়? এ মাদুরাই, বি কলকাতা, সি জয়পুর, ডি মুম্বাই। দেখো ফেস্টিভ্যাল, সিটি অফ ফেস্টিভ্যাল বলা হয়ে থাকে। আচ্ছা আগে জানি যে সিটি অফ জয়, ঠিক আছে, সিটি অফ জয়, সিটি অফ জয় বলা হয় কাকে? কলকাতাকে, মনে রাখবে। তো সিটি অফ ফেস্টিভ্যাল বলা হয় থাকে মাদুরাই, ঠিক আছে, মাদুরাই দক্ষিণ ভারতের একটা শহর মাদুরাই। তো যাকে ফেস্টিভ্যাল শহর বলা হয়ে থাকে, এখানে প্রচুর পরিমাণে ফেস্টিভ্যাল হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা এবং এটাকে মন্দিরের শহরও বলা হয়। কলকাতাকে বললাম সিটি অফ জয়। জয়পুর হচ্ছে পিঙ্ক সিটি, পিঙ্ক সিটি মানে গোলাপি শহর, সরি গোলাপি শহর বলা হয়ে থাকে। মুম্বাইকে আমরা অর্থনৈতিক রাজধানী বলা হয়, ভারতের অর্থনৈতিক রাজধানী বলা হয়, বা ভারতের প্রবেশদ্বারও বলা হয়ে থাকে মুম্বাইকে, ঠিক আছে। আচ্ছা 22 নম্বর প্রশ্ন দেখো, তৃতীয় পানিপথের যুদ্ধ কবে হয়েছিল? 1761, 1757, 1726, 1775। বলো তৃতীয় পানিপথের যুদ্ধ কবে হয়? মনে রাখবে তৃতীয় পানিপথের যুদ্ধ 1761 সালে হয়েছিল। কাদের মধ্যে হয়েছিল? মনে রাখবে এইটা হয়েছিল মারাঠাদের সঙ্গে কার? আফগান শক্তির, ঠিক আছে, আফগানদের। মারাঠার সঙ্গে আফগানে পানিপথে 1761 সালে হয়েছিল। একটা হোমওয়ার্ক দিচ্ছি, আবার একটা, আজকে অনেকগুলো হোমওয়ার্ক হয়ে গেল। বলবে প্রথম পানিপথের যুদ্ধ কবে হয়েছিল? প্রথম পানিপথের যুদ্ধ কবে হয়, কবে হয়? তো তোমরা আমার অবশ্যই কিন্তু হিস্ট্রি ক্লাসগুলো দেখবে, যে আগেগুলো হয়েছে সেগুলো যদি দেখো, এই কোশ্চেনের উত্তর তোমাদের মানে জন্য কঠিন হবে না, ঠিক আছে, সবই পেরে যাবে। 23 নম্বর প্রশ্ন দেখো, বিশ্ব বন্যপ্রাণী দিবস কবে পালন হয়? 3রা মার্চ, 14ই মার্চ, 22শে মার্চ, 21শে মার্চ। বলো সঠিক অ্যান্সার কি হবে? বিশ্ব বন্যপ্রাণী দিবস কবে পালন করা হয়ে থাকে? অবশ্যই কিন্তু 3রা মার্চ। 3রা মার্চ কিন্তু বিশ্ব বন্য প্রাণী দিবস পালন করা হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা মনে রাখবে এই 22শে মার্চ কিন্তু জল দিবস পালন করা হয়। হুম। আচ্ছা চলো পরের প্রশ্ন দেখা যাক। 24 নম্বর প্রশ্ন দেখো, কাঙ্গার ভ্যালি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? কেরালা, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ। হ্যাঁ আচ্ছা এখানে কিন্তু অপশন এগুলো, এখানের মধ্যে একটা অপশনও হবে না। উত্তর হবে ছত্তিশগড়। ছত্তিশগড় রাজ্যে কিন্তু এই কাঙ্গার ভ্যালি জাতীয় উদ্যানটা রয়েছে, ঠিক আছে, উত্তর কিন্তু ছত্তিশগড় হবে। এগুলো আমি ভুল করে হয়ে গেছে, এটা এই অপশনগুলো একটা হবে না, বাদ। আচ্ছা দেখো 25 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আমরা জানি যে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে প্রাচীনতম ভঙ্গিল পর্বত, প্রাচীনতম ভঙ্গিল পর্বত আরাবল্লী। তো সেটা তার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গুরুশিখর, ধূপগড়, দোদাবেতা, আনাইমুদি। দেখো আনাইমুদি হচ্ছে পশ্চিম ঘাট পর্বতমালার সবচেয়ে সর্বোচ্চ শৃঙ্গ না? পশ্চিম ঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ, ঠিক আছে। আর যেটাকে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ নামে পরিচিত, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। আচ্ছা দোদাবেতা কি? দোদাবেলা কিন্তু নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গ। ধূপগড় ধূপগড় হচ্ছে তোমার এটা সাতপুরা, সাতপুরা পর্বতের। তাহলে পরে হলো গুরুশিখর, তো গুরুশিখর হবে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, ঠিক আছে। আরাবল্লী পর্বত রাজস্থানে অবস্থিত, মনে রাখবে। তো চলো তোমরা যারা এতক্ষণ ভিডিওটা দেখলে তারা অবশ্যই কিন্তু বিদ্যাপীঠ বাই পার্থতে জয়েন করে যাবে টেলিগ্রাম চ্যানেল। আর নাহলে এই ইউটিউব চ্যানেল দেখো, নাম্বার একটা আছে 9475909767, এতে জয়েন করে যাবে, এই নোটসগুলো